আশা করি আজকে ভিডিওর কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভিডিওটা দ্য কনজারিং ইউনিভার্সেলের নান 2 এর। প্যারাকসন, ফ্রান্স, 1956। চার্চের সভা সবেমাত্র শুরু হবে। ফাদার নৈরিকের কথা মতো জ্যাকের পবিত্র ওয়াইন এনে বাকিটা স্টোর রুমে রাখতে যায়। সামনে পড়ে থাকা ফুটবলটা ভেতরের অন্ধকার ঘরে ঠেলে দিলে ফুটবলটা পুনরায় ওর দিকে চলে আসে। তখনই ওয়াইনের বোতলটা হঠাৎ করে ফেটে গেল। জ্যাক ভয় পায়। ভয় পেয়ে ফাদারকে ব্যাপারটা জানায়। ফাদার তাকে নিয়ে সেখানে আসলে শুনতে পায় কে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। চার্চের ভেতরের হাওয়া ভারী হয়ে এলো। দেখলো ঘন অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে অভিশপ্ত বেলাকনান। জ্যাকের সামনে সেই অশুভ শক্তি ফাদারকে শূন্যে তোলে, মুহূর্তের মধ্যেই গায়ে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। এ ঘটনার সাথে চার্চের বাইরে অচেনা একজন কুস্থান ঘরে যায়। তার পেছনে ছিল নানের ছায়া। এরপর ঘটনা ফিরে যায় সিস্টার আইরিনের জীবনে। ঈশ্বরের জন্য সে পুরো জীবন ডেডিকেট করেছে। এখানে তার প্রিয় সঙ্গী ডেবরা। মিশনারিতে ডেবরা এসেছে পিসিপি থেকে। ছোট থেকেই অভাবের মধ্যে বড় হওয়া মেয়েটির বাবা তার ভাইকে দেশের জন্য সৈনিক এবং তাকে মিশনারিতে পাঠিয়ে দিয়েছে। আইরিনের জীবনটাও কিছুটা এই রকম। সে মায়ের ভীষণ ক্লোজ ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর সে এখানেই থাকতে শুরু করেছে। বেলায় তাদের সিনিয়র সিস্টার তাদের সেন্ট কাটার চার্চে তাদের বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকা নানদের মৃত্যুর খবর জানায়। যেখানে একজন প্রিস্ট নান পবিত্র ইনসিডেন্ট র্যালি, যেটা যীশু খ্রিস্টের রক্ত ছিল, এটা দিয়ে ইমানকে হারিয়ে দেয়। এরপর থেকে নানকে আর খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় ভ্যাটিকান চার্চ তাকে লুকিয়ে রেখেছে। তো বেসিক্যালি এখানে এরা নানের ফার্স্টের গল্প শোনাচ্ছিল, এবং আমরা জানি এই পবিত্র নান ও প্রিস্ট আর কেউ নয়, আইরিন ও মরিস। তবে আইরিন ওই ঘটনার পর নিজের পরিচয় গোপন রাখে, কারণ তার কথা কেউ জানতে পারে না। একদিন আইরিন ঘুমের মধ্যে মরিসের ভীষণ দেখে জানতে পারে তার ভেতরে থাকা ভেলা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর সেই দিন চার্চের হায়ার অথরিটি থেকে একজন ফাদার এসে তার সাথে দেখা করে এবং জানায় বিগত সময় ধরে বিক্ষিপ্ত কিছু ঘটনা থেকে চার্চের সদস্যদের মৃত্যুর খবর আসছে, যেমন হাঙ্গেরি, ব্রাজ, অস্ট্রেলিয়া, ইডোলা, ইটালি, রিসেন্টলি টারাকেসন, ফ্রান্স থেকে ফাদার পুড়ে মারা গেছে। এর প্রত্যেকটা মৃত্যু একটা প্যাটার্ন অনুযায়ী ঘটছে, যেটা রোমানিয়া থেকে শুরু করে পশ্চিম বরাবর ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। এইবার যেহেতু ফাদার ক্রু কলেরায় মারা গেছেন, তাই এই ঘটনা তদন্তের জন্য হায়ার অথরিটি সিস্টার আইরিনকে পাঠাতে চায়। কিন্তু লাস্ট টাইম সেন্ট কাটারে যা ঘটেছিল সেটার জন্য আইরিন এ ব্যাপারে ঢুকতে আপত্তি জানায়, কিন্তু হায়ার অথরিটি সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করে না। ফলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে পরদিন রওনা দিল ফ্রান্সের উদ্দেশ্যে। তবে যাত্রাপথে লুকিয়ে সিস্টার ডেবেরা তার সাথে ট্রেনে উঠে পড়ে, কারণ সে আইরিনকে একা বিপদে ছাড়বে না। এর সাথে আমরা দেখি বর্তমানে মরিস ম্যাডাম লরেন্সের তত্ত্বাবধানে ফ্রান্সের গার্লস মিশনারিতে কেয়ারটেকারের কাজ করে। এখানে টিচার কেয়ারটেকারের মেয়ের সাথে সোফির সাথে মরিসের সব থেকে বেশি ক্লোজ। শুধু এরা দুজন বলেই নয়, সবাই মরিসকে ভীষণ পছন্দ করে তার মিষ্টি স্বভাবের জন্য। তবে লাস্ট টাইম আমরা নান 1-এ দেখেছিলাম ভেলাক শেষ হয়ে যায়নি, বরং সে মরিসকে পজেস করে দেয়, যার কারণে মরিস মাঝে মধ্যেই অদ্ভুত আচরণ করে এবং মানুষকে খুন করে বেড়ায়। সেটা তার নিজের অজান্তেই হয়ে থাকে। অন্যদিকে মিশনারিতে ক্লাসের পর কপিদের দুষ্টু মেয়েদের গ্রুপ সেখানকার একটা নিষিদ্ধ জায়গায় নিয়ে এসেছে, যেটা বহু বছর ধরে বন্ধ এবং সকলেরই যাওয়া মানা। চ্যাপেলের ভগ্ন প্রায় এই অংশে কাচের জানালায় গুড লাইট ডেভিল ক্রিয়েচরের প্রকৃতি রয়েছে, যেখানে দিনের বেলায় একটা পার্টিকুলার টাইমে সূর্যের আলো এসে পড়লে তার চোখ জ্বলে ওঠে। দুষ্টু মেয়েগুলো সোফিকে সেখানে আটকে রেখে পালিয়ে গেল। ভেলাক তাকে কন্ট করে, তবে সময় মতো মরিস এসে তাকে বের করলেও সময়ের সাথে ভেলাক সোফিকে তার উপস্থিতি জানান দিত। মরিস গেটে থেকে জানতে পারে ম্যাডামের ছেলে সেন্ট রিক চ্যাপেলের এই অংশে যুদ্ধের সময় বোম ফেটে মারা যায়, যার কারণে ম্যাডাম সেই দিন থেকেই এই দিকটা বন্ধ রাখে। অন্যদিকে আইরিন আর ডেবরা ফ্রান্সের চার্চে পৌঁছে জানতে পারে শহরের লোকেরা এখানে আসা বন্ধ করে দিয়েছে, কারণ তারা মনে করে তাদের চার্চ অভিশপ্ত। সিস্টার জানায় এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল জ্যাক। তবে ফাদারের মৃত্যুর দিন থেকে আগে এইখানে একজন কাজের লোক ছিল, তার নাম ছিল ফ্রেন্সি। রোমানিয়া থেকে এসেছিল সে। ওই রাতেই চার্চ ছেড়ে চলে যায়। এই নামটা শুনতেই আইরিন চমকে ওঠে, কারণ মরিসের ডাকনাম ছিল ফ্রেন্সি। এই মানুষটাই তার প্রাণ বাঁচালে ভেলাক তাকে পজেস করে সেন্ট কার্টার থেকে পালিয়ে যায়। সেই দিন বিকেলে রোড সাইডে আইরিন জ্যাককে দেখতে পেয়ে তাকে ফাদার নৈজারি অর্থাৎ জপমালার কথা জিজ্ঞেস করলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আইরিন তার পিছু নিয়ে শহরের অন্ধকার গলিতে এসে পৌঁছালে রাস্তার ধারে একটা
বুক স্টলে আসলে ভ্যালাক তাকে হন্ট করে। তার গলা টিপে ধরতে আইরিন কিছু র্যান্ডম ভিশন দেখতে পায়, যার কিছুই সে বুঝতে পারে না। এই ঘটনার পর ডেবরা এসে তাকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। ঘটনার ওইখান থেকেই ফিরে যায় ম্যাডাম লরেন্সের কাছে। তিনি রাতের দিকে কিছু একটা আওয়াজ শুনে চ্যাপেলের পরিত্যক্ত জায়গায় এসে দেখে সেখানকার দরজায় মরিস নিজের মাথা ঠুকছে। তিনি কাছে গিয়ে চেক করতেই মরিস স্তম্ভিত ফিরে পেতেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই শুনতে পায় ভিতর থেকে সেন্ট রিথ এর গলা। সে মা বলে ডাকছে। লরেন্স ভেতরে প্রবেশ করলে সেন্ট রিথ এর ভয়াবহ উপস্থিতি অনুভব করে। তখনই ভ্যালাক তাকে মেরে ফেলে। পরের দিন ঘটনাস্থলে পুলিশ এসে তার বডি নিয়ে যাওয়ার সময় সোফি মরিসকে একান্তে তার সাথে ঘটতে থাকা ঘটনার ব্যাপারে জানায়। এদিকে আইরিনের জ্ঞান ফিরলে ভিশনের কিছু কিছু ব্যাপার অনুধাবন করতে পারে, যেমন ভ্যালাক মরিসকে ব্যবহার করে কোনো পাওয়ারফুল এনসিয়েন্ট রেলিক অর্জন করতে চাইছে এবং সেটা পেয়ে গেলেই সে মরিসকে মেরে ফেলবে। তখন ডেবরা জানায় যে তাকে ফাদার নৈরিডের জপমালা দিয়ে গেছে এবং চার্চে হায়ার অথরিটি থেকে পাঠানো মৃতদেহের প্রত্যেকটা ছবি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তাদের প্রত্যেকের কাছে এই একই চিহ্নের দেওয়া জপমালা ছিল। অর্থাৎ প্রত্যেকটা মৃত্যু একে অপরের সাথে এই একটা কানে, কিন্তু তাদের জানতে হবে এই চিহ্নের আসল অর্থ কি। সৌভাগ্যবশত আইরিনের এক বন্ধু ক্যাথলিক আর্কাইভসে কাজ করে, তাই ওর থেকে জানতে পারে এই চিহ্ন পবিত্র সেন্ট লুসির বংশের। যখন পিগান্সরা সেন্ট লুসিকে খুন করেছিল তখন তার বংশধররা প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। পরবর্তীকালে তাদের মারার জন্য অনেক খোঁজা হয়েছিল, আর ইতিহাস বলে সেন্ট লুসির বংশধর পবিত্র র্যালি প্রোটেক্ট করছে, যা সেন্ট লুসির চোখ। তার বলা প্রতিটা কথার সাথে আইরিনের সেই দিনের বুক স্টলের ভীষণগুলো মনে পড়ে যায়। কিন্তু এই চোখ ভ্যালাকের কেন প্রয়োজন? তার বন্ধু বলে হতে পারে ভ্যালাক কোনো এক সময় কোনো এঞ্জেল ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে ঈশ্বর স্বর্গ থেকে বহিষ্কার করেছিল। ফলে এই ডিমানের পূর্ণ ক্ষমতা পাওয়ার জন্য প্রয়োজন দ্য আইস অফ সেন্ট লুসি। তাই এটার খোঁজে সে বিভিন্ন জায়গায় সেন্ট লুসির বংশধরদের মেরে বেড়াচ্ছে। তাই যেমন করেই হোক আইরিনকে ভ্যালাকের আগেই সেই চোখ খুঁজে বের করে তাকে নরকে পাঠাতে হবে। কিন্তু এই চোখ পাবে কোথায়? আইরিনের বন্ধু তখন পুরনো একটা পাণ্ডুলিপি থেকে ইনফরমেশন দেয় যে লাস্ট টাইম এর রেলিক জনপন্ড রেডার নামক মঙ্গের কাছে ছিল। ভ্যাটিকানের পাওয়া তার চিঠি অনুযায়ী তিনি রেলিক তার মনাস্ট্রির কোথাও তা পুঁতে রেখেছিল। এটা যার পরবর্তীকালে উইন্টরিককে বেচে দেওয়া হয়। বর্তমানে এটা একটা বোর্ডিং স্কুল, যার ওনার ম্যাডাম লরেন্ট। আইরিন ও ডেবরা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে। এর সাথেই দেখা যায় মরিসের মধ্যে পরিবর্তন আসতে। তার ঘাড়ে উল্টো পজেসের চিহ্নটা ফুলে উঠেছে। আইরিনরা যত কাছে আসছে ভ্যালাক তার আসল রূপ ধারণ করছে। এবার যেহেতু তাদের মধ্যে দূরত্ব মাত্র 1 ঘন্টার ছিল, তাই দেখা হয়ে যাক একে অপরের সাথে, অর্থাৎ আইরিন ও মরিসের। আইরিন মরিস থেকে সবাইকে দূরে থাকতে বলে, কারণ এর মধ্যেই রয়েছে ভ্যালাক। তখন মরিস পজেস হয়ে তাদের উপর অ্যাটাক করলে আইরিন তাকে আটকানোর চেষ্টা করলেও ভ্যালাক একটুও শান্ত, আর ডেবরা মরিসের মাথায় মেরে তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। এসবের মধ্যে আইরিন রক্ষক করছিল মরিসের চ্যাপেলের ওই পরিত্যক্ত জায়গার দিকে যেতে। এটা দেখে অনুমান করে যে পল রেডার রেডি হয়তো ওইখানেই পুঁতে গেছিল। কথাটা শুনতেই সোফিয়ার খটকা লাগে এবং সে কাচের জানালায় আঁকা ডেভিল শর্টের চোখের কথা বলে, যেখানে আলো রিফ্লেক্ট হয়ে ভেতরে একটা পার্টিকুলার জায়গায় এসে পড়ে। ডেবরা বাইরে গিয়ে টর্চের আলো ফেললে সেটা রিফ্লেক্ট হয়ে সেটা মেঝের উপর একটা জায়গা চিহ্নিত করে সেটা খুঁড়েই উদ্ধার করে ফেলে রেলিক, অর্থাৎ দ্য আইস অফ সেন্ট লুসি। তবে এর মধ্যেই মরিস নিজেকে মুক্ত করে ফেলে এবং ডেভিল গুড রূপে মিশনারিদের সবার উপর অ্যাটাক করে। আর এই প্রথম ডেভিল গুড লুক দেখে মনে পড়ে যায় ড্রেগ মি টু হেল মুভির লামিয়ার। তবে বাচ্চাদের ডেবরাকে বাঁচাতে থাকলে ডেভিল আলাদা আলাদা রূপ নিয়ে সবাইকে হন্ট করে। ততক্ষণ মরিস আইরিনের উপর অ্যাটাক করে গলা টিপে ধরলে সোফির রেলিকটা নিয়ে বিল টাওয়ারের দিকে পালিয়ে গেলে মরিস তার পিছু নিয়ে সেখানে আসলে সময়ের সাথে সাথে রেলিটিভ হয়ে যায়, যার ফলে ভ্যালাক হয়ে যায় বিল টাওয়ার ভেঙে পড়ে। তবে ভাগ্যক্রমে সোফি একটা ভাঙা কাঠের অংশের উপর থেকে যায় এবং কোন রকম সে বেঁচে ওঠে। ইতিমধ্যে আইরিন এসে রেলিক দিয়ে মরিস তথা ভ্যালাক ছলনার মাধ্যমে মরিসকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আইরিন থামে না। অবশেষে মরিসের চোখ নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু এটা আদতেই সবটা ছিল একটা ছলনা। সুযোগ বুঝেই মরিস রেলিকটা হাতে চেপে ধরতেই এটা পুরে ধ্বংস হয়ে গেলেই সমস্ত ক্ষমতা তার মধ্যে চলে আসে। আইস অফ সেন্ট লুস এখন তার। এর সাথেই ভ্যালাক তার আসল রূপ ধারণ করে। সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সবাইকে আলাদা আলাদা ভাবে তার মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ের মাধ্যমে অ্যাটাক করতে থাকে। অন্যদিকে ডেভিল কুড বাকি মেয়েদের উপর তার ভয়াবহতা বজায় রেখেছিল। ততক্ষণে ভ্যালাক ফাদার নৈরির মতন আইরিনের শরীরে আগুন লাগিয়ে দেয়। চিৎকারের সাথে ভ্যালাকের ক্ষিপ্ত হাসি এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। আইরিনের মনে পড়তে থাকে তার প্রিয় মায়ের কথা। তুমি
সর্বদা তোমার সাথেই আছি, ভয় নেই। আসলে তার মায়ের কাছেও ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল, যার কারণে তিনি অশুভ শক্তি অনুভব করতে সক্ষম ছিল। এর সাথে সেন্ট লুসির নামক স্মরণ করতেই আগুন নিভে যায়। প্রচন্ড ধ্বংসলীলার মধ্যে সেখানে রাখা সমস্ত কাঠের পাত্র থেকে ওয়াইন বেরিয়ে আসলে দুজনেই রিয়েলাইজ করতে পারে সে সবকিছুই বিশ্বাস অবিশ্বাসের খেলা। যেমন চার্চের ওয়াইনকে যীশুখ্রিস্টের রক্ত হিসাবে দিয়ে সেটাকে পবিত্র মানা হয়, সেই মতো আইরিন ও ডেবরা একসাথে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলে সেখানে পড়ে থাকা ওয়াইন যীশুখ্রিস্টের রক্ত হিসাবে ভেলাকের উপর ছিটিয়ে পড়লে সে আগুনের জ্বলতে শুরু করে। তখন ভেলাকের শেষ হওয়ার সাথে সবকিছু শান্ত হয়ে যায়। মরিস এখন সুস্থ। আগের বার যেমন সে আইরিনকে বাঁচিয়েছিল, আজ সে তার প্রতিদান ফিরিয়ে দিল। বিশেষ করে সোফি ফিরে পেয়ে জড়িয়ে ধরে। আইরিনের মনে একটাই প্রশ্ন, সত্যিই কি সব শেষ হয়ে গেছে? এর সাথে মুভির ইন্ড সিনে চলে আসে। দেখা যায় ফাদার গর্ডনের কল আসতে এবং সে কল রিসিভ করে অ্যান্ড ওয়ার্মথ, অর্থাৎ এটা দেখিয়ে নান 2 শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ